আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান সত্যি কামাল করে দিয়েছে। এটা ইরানের প্রশংসা করার জন্য বলা নয়, এটা ইরানের প্রভাব ও দাপটের প্রকাশ। আর এটাই ইরানের অবস্থান, তাই কথাটা এভাবেই বলতে হচ্ছে। ইরান ওমানে প্রথম দফার আলোচনাতেই বড় বার্তা দিয়ে দিয়েছে। খুব দ্রুত বড় বড় কথা বলছে, মন দিয়ে শুনুন। ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। ওমানে সরাসরি ও নানা পর্যায়ে আলোচনা হওয়ার পরে প্রথমে এই দৃশ্যটি দেখুন। ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হাসি মুখে দেখা যাচ্ছে। দেখুন তো, তার মুখে কি কোনো চাপের ছাপ আছে? তার হাসিতে কি কোনো কৃত্রিমতা আছে? কপালে কি কোনো ভাঁজ দেখা যাচ্ছে? উত্তর না, কারণ ইরান একদমই চাপে পড়ে কোনো কথা বলছে না। এবার সামনে কি হয়েছে শুনুন। ইরান আমেরিকাকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। পরিষ্কার বলে দিয়েছে, আমরা আমেরিকার সঙ্গে সব বিষয়ে কথা বলছি না, আমরা শুধু পারমাণবিক নিউক্লিয়ার বিষয়েই আমেরিকার সঙ্গে আলোচনা করছি। এর বাইরে আমেরিকার সঙ্গে আমরা কোনো কথাই বলছি না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই ওই কথা বলেছেন, শুনুন। خب ببینید موضوع گفتگوهای ما فقط هسته‌ای هست. ما در مورد هیچ موضوع دیگری با آمریکایی‌ها صحبتی نداریم. البته اینکه گفتگوهای هسته‌ای و حل و فصل مسئله هستی باید در یک فضای آرام و بدون تنش و بدون تهدید به خصوص صورت بگیره. چرا این نکته ذکر شد و اون اینکه لازمه هر گفتگویی این هست که আলোচনার মধ্যে ইরান আমেরিকাকে প্রথম ধাক্কা দেয় এভাবে। আমেরিকা ইরানের কাছে যে দাবি করেছিল, তোমরা তোমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে দিয়ে দাও এবং ইউরেনিয়াম তৈরি করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করো, এনরিচমেন্ট বন্ধ করো। এই দাবির প্রেক্ষিতে ইরান আমেরিকার চোখে চোখ রেখে সাফ বলে দিয়েছে, না, এটা হবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার, আর আমরা আমাদের ইউরেনিয়াম কাউকে দেব না। এটা আমেরিকার জন্য এত বড় ধাক্কা যা আমেরিকা কল্পনাও করতে পারেনি। পশ্চিমা দেশগুলোর সব প্রোপাগান্ডাই ব্যর্থ হয়ে গেছে। আমি আপনাদের প্রমাণও দিচ্ছি, এই প্রমাণটি দেখুন। সূত্রগুলো বলছে, এই প্রথমবার আমেরিকান প্রতিনিধি দল ও ইরানি প্রতিনিধি দল মুখোমুখি বসে কথা বলেছে। সব বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আলোচনা সফল হয়েছে এবং আমরা না চাপে পড়েছি, না নতি স্বীকার করেছি, না কোনো চাপের মধ্যে এসেছে, না কোনো জেদের কাছে মাথা নত করেছে। আলোচনা ইতিবাচক হয়েছে। প্রথম ধাপের আলোচনা ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই সামনে দ্বিতীয় ধাপের আলোচনা করা হবে, তা নিয়ে কথা হবে। এদিকে ইরানে কয়েকদিন ধরেই বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। 12 দিনের যুদ্ধের আগে কেমন পরিস্থিতি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক সেভাবেই একদিন পরপর বিস্ফোরণ শুরু হয়েছে। বলা হচ্ছে, আর্টবেল এলাকায় যেখানে তেলের মজুদ বা কোনো তেল কারখানা ছিল, সেখানে প্রথম একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগে। দেখুন। এই ঘটনার কিছুক্ষণ পরে অন্ধকার নামতেই আরেকটি বিস্ফোরণ হয়। এই যে ছবিটা আপনার সামনে, এটা রাতের বিস্ফোরণ। আপনি দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া আকাশের দিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ইরানের উপর ইতিমধ্যেই হামলা শুরু হয়ে গেছে। খোলাখুলি বা প্রকাশ্য হামলা এখনও হচ্ছে না, এটা আলাদা কথা, কিন্তু বিভিন্ন এলাকায় হামলা হয়েছে এবং হচ্ছে। ইরান এই বিষয়টি স্পষ্ট করছে না, কোনো ব্যাখ্যাও দিচ্ছে না, কোনো পরিষ্কার বক্তব্যও দিচ্ছে না। সোজা কথা, ইরান যদি ঘোষণা করে দেয় যে হ্যাঁ, আমাদের দেশে হামলা শুরু হয়েছে বা আক্রমণ চলছে, তাহলে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, আমেরিকা তাদের নাগরিকদের পর্যন্ত বলে দিয়েছে, যদি কেউ ইরানের ভেতরে থাকে তাহলে অবিলম্বে ইরান ছেড়ে বেরিয়ে যাও। কোনো মার্কিন নাগরিক যদি ইরানের মধ্যে থাকে তাহলে সরকারি সহায়তা আসবে, এমন আশা করো না। যেভাবেই হোক, যেভাবে পারো ইরান থেকে বেরিয়ে যাও। এই কথাটা আমেরিকা তাদের নাগরিকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কতটা চাপে পড়েছেন এর প্রমাণ এখন ইসরায়েল মিডিয়ায় দিচ্ছে। ইসরায়েলি মিডিয়া বলছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করা ছেড়ে দিয়েছেন। ইরানের প্রক্সি শক্তিগুলো নিয়ে, যেখানে আমরা বলছিলাম ইরান যেন তাদের মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বা তাদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করে, এ বিষয়েও আর আলোচনা করা হবে না। বুঝতে পারছেন তো? এই তথ্য ইসরায়েলি মিডিয়ায় নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানে রাশিয়ার প্রবেশ হয়ে গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাননীয় সের্গেই ল্যাভরভ একটি বড় কথা বলেছেন। তিনি বলেছেন যে এই উত্তেজনা বাড়তে থাকছে, অর্থাৎ আমেরিকা যেভাবে একের পর এক সেনা পাঠাচ্ছে, বাহিনীর পর বাহিনী মোতায়েন করছে এবং যা বাড়াচ্ছে, এর ফলে পুরো অঞ্চল জুড়ে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হবে, আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে। আর আমাদের কাছ থেকে এটা আশা করা যাবে না যে রাশিয়া চুপচাপ পাশে বসে সবকিছু দেখতেই থাকবে, অর্থাৎ ইরানের জন্য যুদ্ধে রাশিয়া নামবে। অপরদিকে সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেসের স্যাটেলাইট ছবি ভালো করে দেখুন। আমি ব্যাখ্যা করছি, এটি আমেরিকার একটি ঘাঁটি সৌদি আরবে।
দেখা যাচ্ছে এই ঘাঁটিতে আমেরিকা তাদের ফাইটার জেট, যুদ্ধবিমান এবং অন্যান্য নানা ধরনের সামরিক বিমান মোতায়েন করেছে, সংখ্যা বাড়িয়েছে। ওদিকে ইরান এক ধাপ এগিয়ে গিয়ে খেলছে। একদিকে কথা চলছিল আর অন্যদিকে ইরানের একটি প্রতিনিধি দল সরাসরি চীনে পৌঁছে গেছে। তারা চীনা প্রতিনিধি দল ও সরকারের সঙ্গে বৈঠক করেছে। চীন পারমাণবিক ইস্যুতে ইরানের পাশে দাঁড়িয়ে আছে এবং বলেছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আছে, তাকে চাপে রাখা যাবে না। রিপোর্ট বলছে সামনে সামনে আমেরিকা ইরানের সঙ্গে আলোচনা করছে, কিন্তু পেছন থেকে চেষ্টা করছে ইরানের সরকার বা শাসন ব্যবস্থা ফেলে দিতে। এখন আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। নেতানিয়াহু জেদ ধরেছে আমেরিকা ও ইরানের মধ্যে সামনের যে কোনো চুক্তি হলে সেই চুক্তিতে অবশ্যই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকতে হবে। যদি ট্রাম্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা না বলেন তাহলে আমরা নিজের শক্তিতে ইরানের উপর হামলা করব। এদিকে আমেরিকা আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পূর্ণ শক্তি ও ক্ষমতা নিয়ে ইরানের কাছাকাছি পৌঁছে গেছে। আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো ছবি প্রকাশ হয়েছে। অর্থাৎ আমেরিকা তার পুরো শক্তি ইরানকে ঘিরে ধরতে ব্যবহার করছে। ইরান অন্য খেলাও খেলছে, কখনো এখানে কখনো সেখানে। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সঙ্গে বৈঠক করছিলেন, তারপর চীনে পৌঁছাচ্ছিলেন। আর একই সময় দেখুন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি লাফ দিয়ে আজারবাইজানে পৌঁছে গেছেন। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মানে রক্ষামন্ত্রী। তিনি কেন গেছেন বলে মনে হয়? আজারবাইজান আমেরিকাকে আগেই বলে দিয়েছে যে তারা তাদের জমি, আকাশ বা আকাশসীমা দিয়ে ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। স্বাভাবিকভাবে এখন হয়তো সেই বিষয় নিশ্চিতকরণের জন্য কিংবা তাদের ঘরে ঢুকেই ইরানের চাপ সৃষ্টি করতেই প্রতিরক্ষা মন্ত্রী সেখানে পৌঁছে গেছেন। ইরানের আইআরজিসির কমান্ডার বলেছেন, আমরা খুররাম শহর 4 নামের এমন একটি ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছি যার শক্তি বিশ্ব এখনও দেখেনি। আর এই সময়ে যখন আমরা আমেরিকার সঙ্গে কথা বলছি তখন আমরা সেই ক্ষেপণাস্ত্র মোতায়েনও করে দিয়েছি। এর অর্থ একদম স্পষ্ট, আমরা আমাদের শক্তি ও আমাদের ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা করব না। এই ক্ষেপণাস্ত্রের শক্তি কতটা, সময় এলে শত্রুতা দেখতে পারবে। এদিকে ভীত ও বেপরোয়া হয়ে পড়া আমেরিকা এখন জর্জিয়ায় তাদের বিশেষ বাহিনী মানে স্পেশাল ফোর্সেস ইরানের বিরুদ্ধে মোতায়েন করেছে। আর এই ছবিটা দেখুন, ডেটা দেখুন। আমেরিকার গুপ্তচর ড্রোন লাগাতার ইরানের আশেপাশের এলাকায় উড়ে ইরানের উপর নজরদারি চালাচ্ছে, গুপ্তচর বৃত্তি করছে। অন্যদিকের ছবিগুলো দেখুন, ইরানও এই সময়ের মধ্যে একের পর এক বহু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আমি নিজে গুনে দেখেছি, ইরান কমপক্ষে 8 থেকে 9টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ধারাবাহিকভাবে করেছে, আর এখন আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তার ছবি বিশ্ববাসীর সামনে প্রকাশও করেছে। এদিকে আরেকটি আপডেট হলো, আমেরিকা আরও অস্ত্র, নৌবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার পাঠাচ্ছে। মনে হয় আমেরিকা জীবনে আগে কখনো এত বিপুল সেনা ও সামরিক শক্তি একসঙ্গে কোথাও পাঠায়নি। এ বাহিনী ইরানের কাছাকাছি পৌঁছাতে এখনও প্রায় 7 দিন সময় লাগবে। একদিকে সামনে সামনে আমেরিকা ইরানের সঙ্গে কথা বলছে, আর অপরদিকে পেছন থেকে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, ব্ল্যাকলিস্ট করছে। স্যাটেলাইট ছবিতে আরও একটি বিষয় সামনে এসেছে। এই ছবিটি দেখুন, আমেরিকা যেসব ইরানি ক্ষেপণাস্ত্র এলাকার উপর হামলা চালিয়ে ধ্বংস করেছিল, ইরান সেগুলো খুব দ্রুত মেরামত করে ফেলেছে। কিন্তু যেসব পারমাণবিক স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলোর উপর ইরান তেমন জোর দেয়নি। এই কারণে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ইরানের জন্য তার পারমাণবিক স্থাপনাগুলো জরুরি নয়, কারণ সেখানে ইউরেনিয়াম নেই। ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো। সে কারণেই ইরান সবার আগে নিজের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো পুনরুদ্ধার করেছে। এদিকে আরব দেশগুলো আমেরিকা ও ইরানের উপর চাপ সৃষ্টি করেছে যেন তারা একটি নন অ্যাগ্রেশন ফ্যাক্ট বা অনাক্রমণ চুক্তিতে সই করতে পারে। এর মানে হবে উভয় দেশ একটি চুক্তিতে সই করবে যাতে তারা একে অপরের উপর হামলা না করে। রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহুর সরকারের ধারণা, ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিতে পারেন, আমাদের কথা মানো, নইলে আমরা সরাসরি তোমাদের উপর হামলা চালাবো। আমেরিকার ভেতর থেকেই এই ছবিটা দেখুন। অর্থাৎ আমেরিকা থেকে আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ ডব্লিউ বুশ এইমাত্র ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা সমুদ্রপথে তাদের সব শক্তিশালী নৌবাহিনী ইরানের দিকে পাঠিয়ে দিয়েছে। এই কঠিন সময় ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। রাশিয়া ইরানকে $2.5 বিলিয়ন নগদ অর্থ ইরানের নিজস্ব মুদ্রায় হস্তান্তর করেছে। স্যাটেলাইট ছবি ও ডেটা অনুযায়ী স্পষ্ট দেখা যাচ্ছে ইরান সমুদ্রের ভেতরে যে আক্রমণাত্মক নৌকা অ্যাটাক বোট থাকে সেগুলো মোতায়েন করে দিয়েছে। অর্থাৎ সমুদ্রে ইরানও পিছিয়ে নেই, শত্রু মোকাবিলায় পুরো শক্তি নিয়ে প্রস্তুত। ইরানের ভেতরের বিশ্বাসঘাতকদের কঠোর শাস্তি দেওয়া উচিত। আজ যারা ইরানের রাস্তায় নেমেছিল এবং বলেছিল যে এটা কোনো বাইরের শক্তির কাজ নয়, আমরা নিজেরাই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সেই বিষয়টি আমেরিকার অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। আজ আমেরিকার অর্থমন্ত্রী বলেছেন, আমরা এমন পদক্ষেপ নিয়েছি যার ফলে ইরানের ভেতরে ডলারের সংকট তৈরি হয়েছে। ডলারের সংকটের কারণে ইরানে মুদ্রার সংকট শুরু হয়েছে। ইরানের বাজার ধসে পড়েছে। আমরা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছি। ইরানের বেকারত্ব বেড়েছে, মানুষ রাস্তায় নেমেছে এবং ইরানে বিক্ষোভ হয়েছে। শুনে নিন
have done is created a dollar shortage in the country. At a speech at the Economic Club of New York in March, I outlined the strategy. It came to a swift and I would say grand culmination in December. শুনলেন তো, এখন আর কি বাকি থাকলো? যাই হোক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইরান নতি স্বীকার করেনি, না নিজের অবস্থান থেকে সরে এসেছে, না আমেরিকার সামনে ভয় পেয়েছে। এখন দেখার বিষয় এরপর কি হয়। আপনাদের কি মনে হয়, ইরানের জয় হবে নাকি ইসরায়েল আমেরিকার? নিজের মন থেকে ভাবুন, কমেন্টে আপনার মতামত লিখুন, এই ভিডিওটি শেয়ার করুন, দোয়ায় স্মরণে রাখবেন। এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।